জয় ভোলেনাথ। একটা অদ্ভুত মানে বাবার ভক্তদের মাঝখানে কিন্তু থাকলে একটা অদ্ভুত আনন্দ উৎসাহ লক্ষ্য করা যায়। বক্রেশ্বর ধামের সব থেকে মেন যিনি আকর্ষণ বাবা বক্রেশ্বরকে, তিনি কিন্তু সুন্দরভাবে এই স্থানেই পূজিত হচ্ছেন সকলের মনস্কামনা পূরণের জন্য এবং সকলকে আশীর্বাদ দেওয়ার জন্য। বাবা বক্রেশ্বর তুই সকলকে মঙ্গল করো। ওরে বাবারে কি গরম, তাপমাত্রা যেখানে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, পারবেন কি স্নান করতে? যেখানে আমরা 45 ডিগ্রি তাপমাত্রায় যাতা অবস্থা হয়ে যায়, আমাদের নাজেহাল হয়ে পড়ি। কেনই বা বলছি এটা তাপমাত্রার কথা? কারণ আমার আজকের টপিক হলো উষ্ণ প্রস্রবণ। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো উষ্ণ প্রস্রবণ এবং সঙ্গে বক্রেশ্বর ধাম, পশ্চিমবঙ্গের একমাত্র উষ্ণ প্রস্রবণ। চলুন তাহলে ঘুরিয়ে দেখাই। আমি সহেলি, আমার দুটি ব্লগে আপনাদের স্বাগত। নমস্কার বন্ধুরা। বর্তমানে বক্রেশ্বর মন্দিরের আনুষঙ্গিক সব জিনিসপত্র পরিবর্তন হলেও যেটা পরিবর্তন হয়নি সেটা কিন্তু এই মন্দিরের পৌরাণিক ইতিহাস। মনে করা হয় দেবী সতীর ভ্রু যুগলের মধ্যবর্তী অংশ বা মন এখানে পতিত হয়েছিল। সেখান থেকেই তৈরি হয়েছে খণ্ড খণ্ড মন্দির। সেখান থেকেই এখানে দেবী কিন্তু মহিষাসুর মন্দির রূপে পূজিত হন। আজকে দেখে নেব সেই মহিষাসুর মন্দিরের রূপ এবং জেনে নেব তার ইতিহাস। আসামে যেমন কামাখ্যা মন্দির রয়েছে, ঠিক তেমনই কিন্তু বীরভূমের বক্রেশ্বর ধামেও রয়েছে মা কামাখ্যার মন্দির। এখানেও কিন্তু মা কামাখ্যা একইভাবে পূজিত হন। জয় মা কামাখ্যা, সকলের মঙ্গল করো। বক্রেশ্বরে রয়েছে ছোট বড় মিলিয়ে 208টি মন্দির, যার মধ্যে রয়েছে শিব মন্দির, মহিষাসুর মর্দিনী মন্দির এবং অবশ্যই মা কামাখ্যার মন্দির। আসুন ঘুরিয়ে দেখাবো সেই মন্দির প্রাঙ্গণ এবং অবশ্যই সঙ্গে উষ্ণ প্রস্রবণ জন্য। আসুন তাহলে দেখে নিই সেই বক্রেশ্বর ধামের সব থেকে আকর্ষণীয় বক্রেশ্বর এবং মা মহিষাসুর মর্দিনীকে। বাঁদিকে দেখতে পাচ্ছি চারপাশে কিন্তু রয়েছে প্রচুর শিবের মন্দির। এখানে প্রচুর শিবের মন্দির রয়েছে এবং এখানে রয়েছে কিন্তু প্রসাদ কেনার জন্য অনেক দোকান এবং সঙ্গে এখানে কিন্তু ঠাকুরের ধাগা থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র যেটা ভগবান কেন্দ্রিক সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। চন্দন কাঠ থেকে শুরু করে এখানে শিবলিঙ্গ এবং এই যে ডমরু, শিবের সব থেকে প্রিয় জিনিস। সত্যি যে কোনো জায়গায় গেলে মনে হয় বাবার স্থানে চলে এসেছি। জয় শিব। এইটা হচ্ছে মা মহিষাসুর মর্দিনী এবং বাবা বক্রেশ্বরের প্রবেশদ্বার। এখান দিয়ে ঢুকেই আপনারা প্রথমে দেখতে পাবেন কিন্তু মা মহিষাসুর মর্দিনীর রূপ, যেখানে দেবী এখানে মহিষাসুর মর্দিনীর রূপে কিন্তু পূজিত হন। এটাই কিন্তু সেই মা মহিষাসুর মর্দিনী। মা মহিষাসুর মর্দিনী মানে মা দুর্গার আরেকটি রূপ। এখানে কিন্তু মা মহিষাসুর মর্দিনী এভাবেই পূজিত হন। এখানেই রয়েছে কিন্তু মায়ের পদযুগল। এই পদযুগলও কিন্তু সমানভাবে পূজিত হচ্ছে মায়ের সঙ্গে সঙ্গে। আমি এখন দাঁড়িয়ে আছি মহিষাসুর মর্দিনী মায়ের সামনে এবং কথা বলে নেব এখানকার পুরোহিতের সঙ্গে। এই মায়ের কি ইতিহাস এবং মা কিভাবে বা তৈরি হয়েছেন, কি ধাতু দিয়ে তৈরি, সেই বিষয়ে কথা বলে নেব। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুরজিৎ মুখার্জি, আমি বক্রেশ্বর ধামের সেবায়েতন পুরোহিত। আচ্ছা, বেশ। তো সুরজিৎ বাবুর কাছ থেকে জেনে নেব মায়ের ইতিহাস। এই যে মা মহিষাসুর মর্দিনী, এখানে শুনেছিলাম যে মায়ের ভুরু যুগল পড়েছিল বা মন পড়েছিল, মধ্যস্থল। হ্যাঁ, এখানটা মানে মেয়েরা তীর পড়ে যে জায়গাতে, সেই জায়গাটায় মায়ের এখানে পড়েছিল ভুরু যুগলের মধ্যস্থল। এই জায়গাটা মায়ের মন 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 বলা হয়। এই যে মায়ের মূর্তিটা, তো মায়ের মূর্তি কোন ধাতু দিয়ে তৈরি করা? এটা অষ্ট ধাতু দিয়ে তৈরি এই মূর্তিটা মায়ের এখানে। মায়ের ওখানে কি মহিষাসুর মর্দিনী যেহেতু মা, তো নিশ্চয়ই মহিষাসুরকে উনি বধ করছেন। হ্যাঁ হ্যাঁ, এটা মহিষাসুরের মর্দিনী, ভগবতী দুর্গা নবমূল পুজো হয় এখানে। এখানে আমরা অষ্টধাতু মূর্তি, আরো দুখানা মূর্তি মায়ের আছে, সেগুলো ভিতরে রাখা আছে। এগুলো পিতলের মূর্তি ছিল, এগুলো ক্ষতি হয়ে যাওয়ার কারণে আবার নতুন মূর্তি এই মূর্তি আনা হয়। সেই মূর্তিটা এখানে প্রতিষ্ঠা করা হয়। অষ্টধাতুর মূর্তি এখানে। দশভুজা দুর্গা মা এখানে পূজিত হয়। সতীপীঠ, তো সতীপীঠ বলে সতী নামে এখানে পুজো হয়। আপনার বেশিরভাগ সতীপীঠ যাবেন দেখবেন মা কালী রূপে পূজিত হন, কিন্তু বক্রেশ্বরের মা সতী রূপে পূজিত হন, দুর্গা রূপে পূজিত হন। আর বীরভূম মানে তো শক্তিপীঠ, আর সতীপীঠের চারিদিকে মানে বীরভূম জুড়ে তো চারিদিকে শক্তিপীঠই রয়েছে, মা কালী মা দুর্গারই রূপ রয়েছে। আচ্ছা, এখানে কি নিত্য পুজো করা হয় এবং দুর্গাপুজোর সময় কি বিশেষ পুজো করা হয়? এখানে নিত্য পুজো, প্রত্যেক দিন নিত্য পুজো করা হয়। আমাদের দুর্গাপুজোর 4 দিন মায়ের বিশেষ পুজো সন্ধ্যাবতী হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এখানে মায়ের পুজো হয়। ঠিক আছে,
এখানে মা দুর্গারূপে আসেন, তো তাই দুর্গাপুর 4 দিনে মায়ের পুজো হয়। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে পদযুগল রাখা আছে। হ্যাঁ, হ্যাঁ। তো পদযুগল কি মানে মায়ের সঙ্গে পূজিত হন তো? মায়ের সঙ্গে পদযুগল তো? পুজো হয়। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে পুজো হয়, ভিতর থেকে পুজো হয়। যারা ভিতরে যায় না তারা এখান থেকে মায়ের মায়ের যে এখানে যে মায়ের ভ্রুযুগলের মধ্যবর্তী অংশ যে পড়েছিল, তো ওটা কোথায় রাখা আছে? মানে এখনো কি ওটা দেখা গেছে বা কেউ দেখতে পেয়েছে? যেখানে মায়ের অঙ্গটা পড়েছিল সেটার নিচে একটা গর্ত আছে, গর্তের মধ্যে মায়ের অঙ্গটা রাখা আছে, ওখানে মায়ের অঙ্গটা পড়েছিল। যেমন দক্ষিণেশ্বরে শুনেছি অঙ্গুলি পড়েছিল, ওখানে পুজো করা হয়। সরি, দক্ষিণেশ্বর না, মানে কালীঘাট, সরি আমার বলতে ভুল হয়ে গেল। কালীঘাটে অঙ্গুলি পড়েছিল, প্রতি বছর পুজো করা হয়। তো এরকম কি কোনো বিশেষ দিন দিনই পুজো হয় মায়ের। মায়ের অংশটা কি কোনো পুজো করা হয় বিশেষ ভাবে? অঙ্গটা পুজো হয় না, মায়ের এখানে মায়ের যে মূর্তি আছে মূর্তি পুজো হয়, মায়ের শিলা মূর্তি পুজো হয়। মায়ের যে অঙ্গটা আছে অঙ্গটা জল হয়, তেমন করে পুজো হয় না ওখানটায়, মায়ের শিলা মূর্তিটা পুজো হয় এখানে। অনেক ধন্যবাদ। আচ্ছা, যদি কেউ বক্রেশ্বর পুজো দিতে আসেন তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে, যদি একটু বলে দেন আপনার নাম এবং ফোন নাম্বার। এসে পরে আমার নাম বলতে হবে সুরজিৎ মুখার্জি, আর না হলে আমার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 7478263050। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার। এসে আমার আগে থেকে আমাকে ফোন করতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ পুরোহিত মশাইকে, ওনার থেকে জেনে নিলাম মায়ের অনেক ইতিহাস, মা দশভূজার অনেক ইতিহাস, এবং যারা পুজো দিতে চান তারা কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে সেটা জেনে নিলাম। আমি এখন দেখাবো আপনাদের সেই বিখ্যাত জায়গা, মানে বাবা বক্রেশ্বর ধামে, যিনি সব থেকে আকর্ষণীয় বিষয় ঈশ্বর, মানে আমাদের বাবা ভোলেনাথ, বাবা বক্রেশ্বর। আসুন, এদিকে কিন্তু প্রচুর এদিক ওদিক করে প্রচুর ছোটখাটো মন্দির রয়েছে। আমরা কিন্তু এবার প্রবেশ করবো মেন মন্দিরে, মানে বাবার গর্ভগৃহে। চারিদিকে প্রচুর এখানে রয়েছে, এবং এখানে বিয়েও দেওয়া হয়। এখানে এখন একটি বিয়ে চলছে, বিয়ের অনুষ্ঠান চলছে বক্রেশ্বর ধামে। এখানে কিন্তু বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাবা বক্রেশ্বরকে ও মা মহিষাসুরমর্দিনীকে সাক্ষী রেখে। এখানে বিবাহ অনুষ্ঠান চলছে এখন, সত্যি দেখতে খুব ভালো লাগছে। বিয়ের এখন যেহেতু লগ্ন চলছে, তার জন্য কিন্তু বিয়ের অনুষ্ঠানটা চলছে। এবার আসুন প্রবেশ করব সেই বিখ্যাত জায়গায়, মানে বাবা বক্রেশ্বর ধামের, বাবা বক্রেশ্বরের গর্ভগৃহে। এই যে এখানে এখন যজ্ঞ অনুষ্ঠান চলছে বাবার উদ্দেশ্যে, মানুষের মনস্কামনা জ্ঞাপক একটা অনুষ্ঠান, যজ্ঞ চলছে। এবং এখানে রয়েছে নন্দিকেশ্বর বা নন্দী বা ষাঁড়। এখানে কিন্তু রয়েছে প্রভু, মানে আমাদের শিবশম্ভুর ব্রাহ্মণ। এবার আমরা প্রবেশ করব সেই বিখ্যাত জায়গাতে, মানে বাবা বক্রেশ্বরের কাছে। চলুন তাহলে প্রবেশ করি বাবা বক্রেশ্বর মন্দিরে। বীরভূমের বক্রেশ্বর ধামে কিন্তু রয়েছে অনেক অনেক জলকুণ্ড বা উষ্ণ প্রস্রবণ, ঠিক তেমনই কিন্তু এটাও কিন্তু একটা জলের উৎস স্বরূপ। এটা হচ্ছে, দেখে নেব এটা কি সেই ঠান্ডা জলের কুণ্ড না গরম জলের কুণ্ড। এটাও কিন্তু একটি উষ্ণ প্রস্রবণ, এটাও কিন্তু একটি গরম জলের কুণ্ড। সেই আস্তে আস্তে সমস্ত উষ্ণ প্রস্রবণ কিন্তু আপনাদের দেখাবো, এবং তার মধ্যে কি কি রয়েছে, কি কি বিষয়বস্তু, তা সবই শোনাবো। এখানে দেখতে পাচ্ছি চারদিকে কিন্তু প্রচুর ঘন্টা বাঁধা আছে। আসলে যেখানে যারা বক্রেশ্বর ধামে আসেন তারা কিন্তু বাবাকে মানত স্বরূপ ঘন্টা উপহার হিসেবে দেন। এটাই হচ্ছে মানসিকের একটা অংশ বিশেষ। তো এখন দেখাবো আপনাদের বাবা বক্রেশ্বর। বক্রেশ্বর ধামের সব থেকে মেন যিনি আকর্ষণ, বাবা বক্রেশ্বরকে। তিনি কিন্তু সুন্দরভাবে এই স্থানে পূজিত হচ্ছেন সকলের মনস্কামনা পূরণের জন্য এবং সকলকে আশীর্বাদ দেওয়ার জন্য। বাবা বক্রেশ্বর, তুমি সকলকে মঙ্গল করো। এখন আপনাদের দেখাবো বাবা বক্রেশ্বর ধামের ভোগ কক্ষ, যেখানে ভগবানের উদ্দেশ্যে, শিবের উদ্দেশ্যে এবং মা মহিষাসুরমর্দিনীর উদ্দেশ্যে ভোগ রান্না করা হচ্ছে। এই যে এখানে এখন সবজি রান্না চলছে, আর এখানে রান্না হয়েছে খিচুড়ি ভোগ রাখা আছে। এখানে সবজি রান্না চলছে, এবং এখানে রয়েছে, এটা কি দাদা কি রান্না হচ্ছে? আচ্ছা, এখানে খিচুড়ি ভোগ রান্না করা হয়েছে, তার পাশে এখানে সবজি রান্না করা চলছে, এবং এখানেও খিচুড়ি ভোগ রান্না হচ্ছে এটা, এবং এখানেও খিচুড়ি ভোগ রান্না হচ্ছে। কথায় বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই আপনাদের দর্শন করালাম আজকে বাবা বক্রেশ্বর ধামের ভোগকে। এবং এখানে নানা রকম রান্না কিন্তু। আচ্ছা, এখানে পরমান্ন রাখা আছে। যে কোনো ভোগেরই সব থেকে বড় জিনিস কিন্তু পরমান্ন। পরমান্ন ছাড়া কিন্তু ভোগ রান্না অসম্পূর্ণ রয়ে যায়। এখানে পরমান্ন রান্না করা হচ্ছে, এবং এখানে প্রচুর প্রচুর খিচুড়ি ভোগ রাখা আছে, এবং এখানে রাখা আছে কিন্তু আলুর দম। খিচুড়ির সঙ্গে আলুর দম এবং পরমান্ন দিয়ে নিবেদন করা হবে বাবাকে। একটু কথা বলে নেব পুরোহিত মশাইয়ের সঙ্গে ভোগের ব্যাপারে।
এখানে কি প্রতিদিন ভোগ রান্না করা হয়? না, প্রত্যেকদিন যেটা ভোগ হয়, মেন ভোগ হলো ক্ষীর ভোগ বা পায়েসের ভোগ। ওটা প্রত্যেকদিন 365 দিনই হয়। তাছাড়া এমনি ভান্ডার যেদিন হয় সেদিন বসে কোনো সিস্টেম থাকে, প্রচুর লোক নিচেই বসে জন্য জায়গা আছে। আমি এখন দাঁড়িয়ে আছি বাবার ভোগ মন্দিরের সামনে। ওখানে আমি দেখালাম আপনাদের ভোগ রান্না করার কোথায় হয়, ভোগ কক্ষ। এই মন্দিরে বাবাকে উদ্দেশ্য করে কিন্তু ভোগ নিবেদন করা হয়। সেই বাবাকে নিবেদন করা ভোগে কিন্তু ভান্ডার যেদিন দেওয়া হয় সেদিনকে কিন্তু মানুষকে বসিয়ে লোককে খাওয়ানো হয়। প্রতিদিন না হলেও কিন্তু প্রায় দিনই কিন্তু শ্রাবণ মাসে খাওয়ানো হয় বাবার এই ভোগ। আমি এখন দাঁড়িয়ে আছি উষ্ণ প্রস্রবণের সামনে। দেখছেন জলটা কিরকম ভাবে ফুটছে, কিরকম ভাবে বুদবুদটা উপরের দিকে উঠছে, মানে কতটা তাপমাত্রা। মনে করা হয় এখানে তাপমাত্রা প্রায় 50 থেকে 80 ডিগ্রির মধ্যে, যেখানে কিন্তু যে কোনো জিনিস কিন্তু দিলে গলে যাওয়ার মতো ক্ষমতা রাখে, এতটাই তাপমাত্রা। এখানে রাখা রয়েছে কিন্তু এই কুণ্ডেরই জল। মনে করা হয় এই কুণ্ডে কিন্তু জল যদি আমরা ব্যবহার করি আমাদের কিন্তু অনেক রোগ থেকে নিরাময় হয়। এবার শুনে নেব এই কুণ্ডগুলিতে কি কি রকমের খনিজ লবণ রয়েছে। চলুন অন্য কুণ্ড ঘুরিয়ে দেখাই এবং শুনে নিই সে কথা। এখানে শ্রাবণ মাসে কিন্তু ভক্তের ঢল নামে বাবার উদ্দেশ্যে জল ঢালার জন্য। এরকম কিন্তু বহু ভক্ত দাঁড়িয়ে আছে আমাদের সামনে জল ঢালার জন্য। তাহলে আপনারা কোত্থেকে এসেছেন? আমরা রাজগঞ্জ। রাজগঞ্জ বলতে? বীরভূম। বীরভূমের রাজগঞ্জ থেকে এসেছেন। আচ্ছা, প্রতি বছর কি আপনারা আসেন? হ্যাঁ, প্রতি বছর আসি। প্রতি বছরই আসেন। গাড়িটা দেখান, কত দোতলা করা আছে এবং কত লোক একসাথে আছে। সবাই মিলে আবার বলুন দেখি, জয় ভোলেনাথ। একটা অদ্ভুত, মানে বাবার ভক্তদের মাঝখানে কিন্তু থাকলে একটা অদ্ভুত আনন্দ উৎসাহ লক্ষ্য করা যায়। সেটাই আমরা দেখে নিলাম। এটাই কিন্তু হচ্ছে শিবের ভক্তের একটা সব থেকে বড় জিনিস। সেটা হচ্ছে শিবে পুজো করার জন্য কোনো নিয়ম লাগে না, শুধুমাত্র ভক্তি লাগে। চারিদিকে কিন্তু রয়েছে প্রচুর খাবার হোটেল এবং কেনাকাটা করার জন্য প্রচুর হোটেল। চাইলে কিন্তু আপনারা এখানে লজেও থাকতে পারেন, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে, যেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। চারিদিকে কিন্তু প্রচুর ভাতের হোটেল রয়েছে, আপনারা ভাত খেয়ে নিতে পারেন। একদম পাশেই এখানে দেখতে পাচ্ছি SBI এর ATM রয়েছে। আপনারা চাইলে কিন্তু টাকাও তুলে নিতে পারেন। যদি ক্যাশ ক্যারি না করেন তাহলে কিন্তু টাকাও তুলে নিতে পারেন। এখানে কিন্তু ঘর ভাড়ার ব্যবস্থা রয়েছে। আপনারা যারা মনে করছেন যে এখানে এসে থাকবেন, থেকে হয়তো অন্য কোথাও যাত্রা করবেন, তাহলে কিন্তু আপনারা থাকতেও পারেন। এখানে কিন্তু প্রচুর লজ রয়েছে। আমি এখন দেখাচ্ছি আপনাদের মুখার্জি লজ। এই যে মুখার্জি লজ, পাশেই রয়েছে প্রতিমা হোটেল। একদম মেন গেটের সামনেই এই হোটেলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রবেশ করব বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণে। এখানে উষ্ণ প্রস্রবণে ঢোকার জন্য টিকিট মূল্য কিন্তু এই কাউন্টার থেকে কাটতে হয় এবং টিকিটের মূল্য হচ্ছে মাত্র 5 টাকা। এবং দেখতে পাচ্ছি এখানে 2 চাকা যদি আপনারা গাড়ি নিয়ে আসেন, 2 চাকার মূল্য হচ্ছে 10 টাকা এবং 3 চাকা রাখার জন্য 20 টাকা দিতে হবে এবং 4 চাকার জন্য 30 টাকা দিতে হবে এবং যদি 6 চাকা নিয়ে আসেন তাহলে কিন্তু 60 টাকা মূল্য। এবং স্নানের ঘাটে প্রবেশ করার মূল্য কিন্তু 5 টাকা, যেটা আমি আগেই আপনাদের বলে দিলাম। দুটো টিকিট দেবেন। হ্যাঁ, টিকিট কেটে নিয়েছি। এবার প্রবেশ করবো কিন্তু উষ্ণ প্রস্রবণের মেন গেটে। এখানে টিকিট দেখালে কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন এবং এটা আমাদের বাইকের, যেটা রাখতে হবে বাইকটা নেওয়ার জন্য। আসুন তাহলে ঘুরে দেখি উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণে ঢোকার পথে কিন্তু রয়েছে চারপাশে প্রচুর প্রচুর গাছপালা। এটা হচ্ছে গাছপালার পুরো সমাহার, দেখে সত্যি খুব ভালো লাগছে। এই যে এখানে একটা বটবৃক্ষ রয়েছে। যারা কিন্তু অন্য সময় স্নান করতে আসেন, বিশেষ করে শীতের সময় কিন্তু এখানে মারাত্মক ভিড় হয়। 1 জানুয়ারির দিন কিন্তু খুব ভিড় হয়। ওই দিন কিন্তু এইখানে প্রচুর মানুষের ঢল নামে এবং এই বটগাছের তলায় কিন্তু প্রচুর মানুষ পোশাকের জন্য ওয়েট করেন তার পরিচিত মানুষদের জন্য। আসুন ঘুরিয়ে দেখাই বক্রেশ্বর। এখানে পুরুষদের জন্য বাথরুম রয়েছে এবং পুরুষরা এখানে বাথরুম করতে পারেন এবং সঙ্গে কিন্তু পোশাক পরিবর্তনও করতে পারেন এবং তার পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। যদি কেউ জল খেতে চায় তাহলে কিন্তু এখানে পানীয় জলও কিন্তু খেয়ে নিতে পারেন। আস্তে আস্তে আমি প্রবেশ করছি স্নানের ঘাটে, যেখানে কিন্তু উষ্ণ প্রস্রবণে স্নান করা যায়। এটা হচ্ছে স্নানের ঘাট এবং তার ডান দিকেই রয়েছে কিন্তু মহিলাদের জন্য বাথরুম। এখানে কিন্তু মেয়েরা পোশাক পরিবর্তন করতে পারেন এবং এখানে কিন্তু 5 টাকার বিনিময়ে প্রস্রাব এবং পায়খানা করতে পারেন। এটা হচ্ছে স্নানের ঘাটে প্রবেশ করছি আমরা এখন। এটাই হচ্ছে সেই উষ্ণ প্রস্রবণে যেখানে স্নান করা হয়। এই উষ্ণ প্রস্রবণ আপনাদের এখন ঘুরিয়ে দেখাবো।
তার চারদিকে কিন্তু রয়েছে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কারুকার্য করা। এখানে শঙ্খ দেখতে পাচ্ছি, আরো কিছু ট্র্যাডিশনাল কিছু ওয়ার্ক আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা সবই কিন্তু রয়েছে পোড়া মাটির কালারে সুন্দর করে রং করা। আসুন তাহলে ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু ভাগ হয়ে গেছে দুরকম ঘাট। আমার ঠিক দেখতে পাচ্ছি বাঁ দিকে হচ্ছে মেয়েদের ঘাট এবং তার ডান দিকে কিন্তু রয়েছে পুরুষদের জন্য ঘাট। এখানে কিন্তু পুরুষরা প্রবেশ করতে পারেন এবং এখানে আমি এখন আপনাদের প্রবেশ করে দেখাচ্ছি পুরুষদের ঘাটটা ঠিক কি রকম। এটা হচ্ছে পুরুষদের সেই ঘাটটা, যেখানে কিন্তু লেখা আছে কেউ প্রস্রাব করিবেন না, এবং এখানেই কিন্তু পোশাক পরিচ্ছদ পরিবর্তন করা যায়। এবং এটাই সেই বিখ্যাত উষ্ণ প্রস্রবণ, যেখানে কিন্তু স্নান করা যায়। এই উষ্ণ প্রস্রবণের জলে কিন্তু রয়েছে প্রচুর প্রচুর খনিজ লবণ, রয়েছে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম বাইকার্বনেটের মতো বিভিন্ন খনিজ লবণ। ওরে বাবারে কি গরম! আচ্ছা, তো এইখান থেকে যে মাটির তলার যে জলটা, এইখানে যে হাতির মুখের মাধ্যমে কিন্তু সেই গরম জলটা এই কুণ্ডের মধ্যে প্রবেশ করছে, এবং এখানে কিন্তু প্রচুর মানুষ স্নান করে। এটা পুরুষদের ঘাট, এবং মনে করা হয় যেহেতু এখানে আমি আগেই বললাম সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজ লবণ আছে, তার জন্য কিন্তু স্কিনের বিভিন্ন রোগ এবং শরীরের বিভিন্ন ব্যথা নিরাময়ের জন্য কিন্তু এই জলে চান করাটা খুবই দরকারি। এবং অনেকে কিন্তু আসেনও বাবা বক্রেশ্বর ধামে রোগ নিবারণের জন্য, স্নানের জন্য। জলটা কি লেভেলে ফুটছে একদম ভাবতে পাচ্ছেন, পুরো চারিদিকে ধোঁয়া বেরোচ্ছে। আর এখানের মধ্যে যে খনিজ লবণ রয়েছে তার কিন্তু একটা অদ্ভুত স্মেলও আমার কাছে আসছে। এবং এই প্রচণ্ড তাপমাত্রায় আমি কিন্তু বুঝতে পারছি আমার স্কিনটা বেশ ভালোভাবে কিন্তু স্টিমিং হচ্ছে, মানে এতটাই ধোঁয়া কিন্তু আমি এত দূরে থাকা সত্ত্বেও আমার মুখে কিন্তু একইভাবে ধোঁয়াটা কিন্তু প্রবেশ করছে। এটা কিন্তু উষ্ণ প্রস্রবণ বক্রেশ্বর ধাম, যেটা কিন্তু বলতেই হচ্ছে আপনাদের কিন্তু একবার হলেও বক্রেশ্বর ধামে আসতেই হবে এই উষ্ণ প্রস্রবণ দেখার জন্য, মহিষাসুর মর্দিনী এবং বাবা বক্রেশ্বরকে দর্শন করার জন্য। আপনাদের ঘুরিয়ে দেখালাম বক্রেশ্বর ধাম এবং উষ্ণ প্রস্রবণ। কিন্তু বক্রেশ্বর বা উষ্ণ প্রস্রবণে আসবেন কিভাবে সেটা তো আপনাদের জানতে হবে। তার জন্য আপনাদের হাওড়া থেকে উঠতে হবে 6টা 45 মিনিটের সকালের হুল এক্সপ্রেসে, এবং পৌঁছে যেতে হবে দুবরাজপুর স্টেশন। সেখান থেকে যে কোনো শেয়ার অটোতে বা যে কোনো টোটোতে করে পৌঁছে যেতে পারেন কিন্তু বক্রেশ্বর ধাম। তবে আপনারা যদি রিজার্ভ করতে চান আপনারা যদি রিজার্ভও করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে কিন্তু 150 থেকে 300 টাকার মতো। এবং যদি শেয়ার করেন তাহলে শেয়ার গাড়িতে কিন্তু 30 থেকে 50 টাকার মতো ভাড়া পড়বে। এবং যদি আপনারা 2 হুইলার নিয়ে আসতে চান তাহলে কিন্তু এখানে আসতেই পারেন, এখানে কিন্তু পার্কিং জোনও রয়েছে। তাহলে ঘুরে নিন বক্রেশ্বর ধাম আমার এই ভিডিওটা দেখে। অবশ্যই সঙ্গে থাকুন, পরবর্তীতে চেষ্টা করব আরও এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আনার।